প্রিয় দর্শক, বর্তমানে পরিবেশ সুরক্ষা হচ্ছে সার্বজনীন ধারণা। শিল্প উন্নয়নে পরিবেশ সুরক্ষা এক গুরুত্বপূর্ণ সূচক হিসেবে সবাই উপলব্ধি করেছে। বিদ্যুৎ চালিত গাড়ির উন্নয়ন হচ্ছে মোটর গাড়ির ভবিষ্যৎ বিকাশের দিক। সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিদ্যুৎ চালিত গাড়ি শিল্প অনেক উন্নত হয়েছে। এখন বিশ্বের প্রায় অর্ধেক বিদ্যুৎ চালিত গাড়ি চীনে উৎপাদিত এবং বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের গাড়ি শিল্প কোন পর্যায়ে আছে? বিদ্যুৎ চালিত গাড়ি এখানে উপযুক্ত কিনা তা জানতে আজকে আলোচনা করব ছেনা ফোকাস অনুষ্ঠানে। RTV আর ছেনা মিডিয়া গ্রুপের এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ইউকয়ে আনন্দী। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের রিকন্ডিশনড অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা ফিফার সভাপতি জনাব আব্দুল হক। আপনাকে স্বাগতম। এবং চীনের ইস্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের আঞ্চলিক ম্যানেজার জয় তং, যিনার নাম তং রুইফং। আপনাদের দুজনকে স্বাগত আজকের আলোচনায়। জনাব আব্দুল হক, বাংলাদেশের বাজারে জাপানের গাড়ির একচ্ছত্র আধিপত্য রয়েছে। আমরা লক্ষ্য করেছি রাস্তায় প্রায় দেখতে পাচ্ছি জাপানের গাড়ি। এর পাশাপাশি ভারতের তৈরি গাড়িও আছে। স্বাভাবিকভাবে ক্রেতারা কোন দিকগুলোকে প্রাধান্য দিয়ে গাড়ি নির্বাচন করে থাকেন? সেক্ষেত্রে অন্যান্য দেশে গাড়ির বাজার বাড়ার ক্ষেত্রে সম্ভাবনা কেমন? বাংলাদেশের সঙ্গত কারণে জাপানের গাড়ি খুব পপুলার। এর কারণ হচ্ছে প্রায় 40 বছরের বেশি ধরে, অনেকটা বলা যায় যে 50 বছরের মতো সময় ধরে জাপানের গাড়ি বাংলাদেশে একচেটিয়া বাজার করে আসছে। আমরা 70-এর দশকের শেষের দিকে জাপানের ইউজড অর রিকন্ডিশন গাড়ি আমদানি প্রথম শুরু করি। তখন আমাদের দরিদ্র অবস্থা এবং আমরা খুব অল্প পয়সার গাড়িগুলো এনে বহুদিন ব্যবহার করার একটা বেনিফিট পেয়েছি। আমাদের মানুষ জাপানি গাড়ি পছন্দ করে, টেকনোলজি অনেক ভালো, স্টিল মেকিংটা অনেক ভালো, কোয়ালিটি ভালো, আরামদায়ক, ইকুইপমেন্টস অনেক আছে অ্যান্ড সেফ। তারপরে হচ্ছে ভ্যালু ফর মানি অনেক ভালো, অনেকদিন ইউজ করার পরেও ভালো দামে বিক্রি হয় আমাদের বাজারে। এইসব কারণগুলোতে আমাদের এখানে আমাদের পাবলিক, সাধারণত ইউজাররা, কনজিউমাররা জাপানের গাড়ির উপরে খুব নির্ভরশীল। সেটা ইদানিংকালে কমার্শিয়াল ভেহিকেল গুলো ভারতের বাজার চলে হয়ে গেছে, ট্রাক, বাস, লরি, পিক আপ গুলো। এখানে কিছু সমস্যাও আছে, যেমন নতুন গাড়ি, ট্রাক, বাসগুলো বেশিরভাগই নতুন আসে, রিকন্ডিশন আসে না। অতএব হালকা গাড়ি, লাইট ট্রান্সপোর্ট ভেহিকেল, প্যাসেঞ্জার কার, এসইউভি, মাইক্রোবাস, এই হালকা গাড়িগুলো জাপানের গাড়ি বেশি চলে। এখন অন্য গাড়িও আসে, যেমন নতুন গাড়ি কোরিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে আসছে, চীন থেকেও আসছে, কিন্তু কোন দেশেরটাই জাপানের মতো এরকম পপুলার হতে পারে না, বিশেষ করে জাপানের টয়োটা গাড়ি। ইদানিংকালে গভর্নমেন্ট অফ বাংলাদেশ চিন্তা করছে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং এর পলিসি তৈরি হচ্ছে, সেই পলিসিতে তারা রিকন্ডিশনকে ফেজ আউট করার চিন্তা করছে। যদিও এই জিনিসটা আমাদের এখানে কতটুকু টেকসই হবে, আমরা ইতিমধ্যে বলেছি গভর্নমেন্টকে যে আমাদের পাবলিকের চয়েস, অনেক দিনের একটা অভ্যেস এবং ডিপেন্ডেবিলিটি, কনজিউমারের চয়েসের ব্যাপারগুলো চিন্তা করে পলিসিটা তৈরি করতে হবে। তো জাপানের গাড়ি খুব পপুলার, কোনো সন্দেহ নাই, এবং সেজন্য জাপানের গাড়ি নাম্বার 1 চয়েস। এই ক্ষেত্রে যে অন্যান্য দেশের গাড়ির বাংলাদেশের বাজারে পাবার সম্ভাবনা কেমন? আমার মনে হয় ক্রমশ হয়তো আস্তে আস্তে নতুন গাড়ি বাজার পাবে না যে তা না, কারণ পলিসি সাপোর্টটা নতুনের দিকে, রিকন্ডিশনকে পলিসি সাপোর্ট খুব একটা দেওয়া হচ্ছে না। যদিও রিকন্ডিশন গাড়ির ইকোনমিক বেনিফিটটা অনেক বেশি, যেটা আমাদের সোশ্যাল, ইকোনমিক্যাল, ইভেন ভ্যালু ফর মানি, সব দিক থেকে কিন্তু আমাদের জন্য একটা বড় বেনিফিট জাপানের রিকন্ডিশন গাড়িগুলো। মিস্টার জয়, আপনি কখনো বাংলাদেশে এসেছেন? বাংলাদেশে গাড়ির বা অটোমোবাইল বাজার সম্পর্কে আপনার ধারণা কি? Every year I have been Bangladesh 2 or 3 times. Bangladesh is a country with rapid economic growth in the South Asia. With the popularity of the electric car or the electric bicycle, the car battery marketing in the Bangladesh had reached 18 billion taka in 2018. With the large population distinct
pollution-free electric cars in Bangladesh are more in line and development have the needed the country. Whatever electric car, electric bicycle, motorbicycle have the strong potential marketing. In the recent years, Bangladesh has built a network of the roads and the overpass of the growing middle classes. The good road had forcing demand for the motorized and the electric cars. Thank you. Okay. চীনে বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি বাজারে প্রবেশের আগ্রহ কেমন? Bangladesh owned the main mind of the transport are bicycle and the tricycle, and the power battery industry is growing indeed of the support in the move to the electric car. In 2018, the car battery in Bangladesh will reach 20 billion dakar, about 18% of the battery of electric cars are produced in China. They are showing the processing marketing of process. Due to the low carbon emission of the hybrid car, the government of the Bangladesh will allow the import of the second-hand hybrid car and cut the surcharge from 2018. Bangladesh have the large of the population distance and need more resource. Pollution-free electric cars are more in line with the country development needs. So I think that the Bangladesh have the attacked potential market for the China. জনাব আব্দুহা, আপনি যে জয়ের কথা শুনেন তিনি কি ঠিক বলেছেন? নীরবে একটা বিদ্যুৎ চালিত কিংবা ইলেকট্রিক হয়ে গিয়েছে, যেটা সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে ট্রাইসাইকেল গুলোকে সরকার রাস্তার লাইসেন্স দিচ্ছে না, বাট ইম্পোর্ট করতে দিচ্ছে। এখন হাজার হাজার সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। ফলে আমার কাছে মনে হয় একটা মিসম্যাচ আছে, বাট গ্রাজুয়ালি মার্কেট কিন্তু ট্রাইসাইকেলটা এখানে বলা হয় অটো বলে, অটো গ্রাম অঞ্চলে অটো অলরেডি হিউজ নাম্বারে বা আমার দেশে চলে এসছে, কিন্তু শহরে ইলেকট্রিক কার অ্যাজ সাচ খুব একটা আসেনি। ইলেকট্রিক কার এখনো পর্যন্ত তেমন ভাবে পপুলার হয়নি, কিংবা এটার পলিসিটাও এখনো পর্যন্ত ক্লিয়ার না। আচ্ছা, কারণ আমি জানি বেজিং এর কথা। বেজিং যে রাস্তার জ্যাম একটা বড় সমস্যা। যদিও এখনো ঢাকার মতো অত বেশি জ্যাম হয়নি, তবে আমরা বেজিং রাস্তার জ্যামে নিয়ে অনেকে মাথা ব্যথা হচ্ছে। এটা কমানোর জন্য যারা যে গাড়ির রেসেস নেওয়ার সময় এটা রটারির মাধ্যমে নিতে হয়, কিন্তু যারা বিদ্যুৎ চালিত গাড়ি কেনার সময় সেটা রটারি লাগে না, যে কোনো সময় কিনতে পারে। এটা একটা সুবিধা, মানে সরকার তারা ক্রেতাদেরকে একটা সুবিধা দিয়েছে যাতে এটা বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে সহজে আসতে পারে। এটা একটা উৎসাহ দেওয়ার একটা সিস্টেম। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করবো যে গবেষণায় দেখা গেছে 2040 সাল নাগাদ দেশের 33% গাড়ি বিদ্যুৎ চালিত হাইব্রিড গাড়ি হবে। বাংলাদেশের বাজার এই ক্ষেত্রে কতটুকু প্রস্তুত আপনি মনে করেন? 2040 সালে সারা পৃথিবীতেই আমরা শুনেছি যে ফসিল ফুয়েল কিংবা পেট্রোলিয়ামের গাড়িগুলো আস্তে আস্তে পরিত্যাগ হয়ে যাবে। বাংলাদেশ যেহেতু এখনো পর্যন্ত আমরা সে মধ্যম আয়ের দেশে উপনীত হওয়ার চেষ্টা করছি, সরকার স্ট্রাগল করছে, আমরা চেষ্টা করছি। আমাদের এখানেও ডেফিনেটলি পৃথিবীতে হলে আমাদের এখানে হতে হবে। সেজন্য আমাদের যে পলিসি, গভর্নমেন্ট যে পলিসি চিন্তা করছে, সে পলিসিতে বিদ্যুৎ চালিত গাড়িকে প্রাধান্য দিয়ে করলে আমরা মনে করি ভালো হবে। তাহলে বাংলাদেশ একটা ফরওয়ার্ড লুকিং পলিসিতে থাকবে, বাংলাদেশের সরকারেরও উচিত হবে আমি মনে করি। মিস্টার জয়, 2019 সালে যে বিশ্বে উৎপাদিত 11 লাখ বিদ্যুৎ চালিত গাড়ির মধ্যে চীনের তৈরি বিদ্যুৎ চালিত গাড়ি প্রায় 6 লাখ আর ঠিকের বেশি। আপনি কি মনে করেন চীন বিদ্যুৎ চালিত গাড়ি উন্নয়নের লক্ষ্যবস্তু আর এর বাজার তৈরি ভীতি বা কি? Firstly, the non-renewable resource are being as huge, and the environment pollution is becoming more and more serious.
as like the original car, Bangladesh are using the gas, and this type of car cannot no longer meeting the development requirement of the resourcing saving situation. Second, the condition of the electric car themselves, the self-advantage are more and more significant. The automotive industry of the range or the repair development and the overall ownership of the car is constantly increasing. They have his own advantage. The third one, I think, is the China government have increased the policy of the support of the electric car. In the recent year, the rapid development of the economy and the society have caused the great population to the environment. And the tradition between the environment and the economy has become more and more active. And so I think this is the things to becoming the nowadays the China electric car is becoming more and more popular, and the electric car the manufacturer and can catch the most of the value, the sales of the world. And by the 2020, I get the data. The production capacity can around 2 million year capacity, 2 million. And in China, in the same time, 12,000 centralized charger station and 4.8 million the decentralized charger station have been set up to meet the charging needs of the 5 million electric cars nationwide. আপনি নিজে কি বিদ্যুৎ চালিত গাড়ি চালান নাকি? My car is the hybrid car. Okay, thank you. আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা আরো আলোচনা করব ছোট এক বিরতির পর। দর্শক দেখছেন ছানা মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান ছানা ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরছি একটু পরে, সে পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ ছানা ফোকাস অনুষ্ঠানে। আজকে কথা বলছিলাম বিদ্যুৎ চালিত গাড়ি উন্নয়ন নিয়ে। বিরতির পর আপনাদের আবারও স্বাগতম ছানা ফোকাস অনুষ্ঠানে। জনাব আব্দুল হক, আপনারা এই বছর যে হাইব্রিড গাড়ি আমদানির জন্য সরকারের কাছে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন। বস্তুত বাংলাদেশের বাজারে বিদ্যুৎ চালিত গাড়ির চ্যালেঞ্জগুলো কি কি? এখন আমাদের বেশিরভাগ গাড়ি হাইব্রিড গাড়ি আসছে, হাইব্রিড পেট্রোলিয়াম প্লাস ব্যাটারি। ইলেকট্রিক চার্জ একটা কম, ডাইরেক্ট ইলেকট্রিক চার্জটা আমাদের এখানে এখনো পপুলার হয়নি। চ্যালেঞ্জগুলো হচ্ছে টেকনোলজিক্যাল শিফট। যেমন হাইব্রিড আমরা শিফট করছি, দিস ইজ ওকে, কমফোর্টেবল, কিন্তু ইলেকট্রিকে শিফট করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার লাগবে। এই চ্যালেঞ্জগুলো আছে। আমাদের মতো দেশে হাইলি পপুলেটেড কান্ট্রি, এবং একটা বিনিয়োগ একবার করলে আবার কেনা আমাদের মানুষের পক্ষে, আমাদের গরিব দেশ, এবং ট্যাক্স অনেক বেশি। সরকার যদি আগামীতে পলিসি চেঞ্জ করে, যেটা অটোমোবাইল পলিসি 2020 হচ্ছে, তো আমরা মনে করি সেই জায়গায় সরকার এই ফোকাসটা করতে পারেন। ফিউচারে হাইব্রিড, অনলি হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেলের দিকেই শুধুমাত্র প্রাধান্য দেওয়া, আগের মডেলের গাড়িতে আগের টেকনোলজিতে না যাওয়া, এবং বাস এবং বিশেষ করে বাস সার্ভিসটা যদি সিটিগুলোতে যদি যে এখন আমাদের পাবলিক ট্রান্সপোর্ট কিছু গভর্নমেন্ট যেটা ট্রেন করছে, ইলেকট্রিক ট্রেন যেটা মেট্রো করছে, একটা মেট্রো আর নিচে বাসগুলো যদি ইলেকট্রিক করা যায়, তাহলে কিন্তু একটা বড় ধরনের উপকার হবে। এনভায়রনমেন্টাল, মানুষের ক্রয় ক্ষমতা, সাধারণ মানুষ বিশেষ করে কর্মজীবী মানুষের যাতায়াত, নিরাপত্তা এবং পরিবেশ সবটা মিলে একটা বড় ধরনের পরিবর্তন হতে পারে ইলেকট্রিক ভেহিকেলে, বিশেষ করে বাস
এবং কমার্শিয়াল ভেহিকেল, যেটা এখন বেশিরভাগই গ্যাস দিয়ে চলছে। গ্যাস প্রায় শেষের পথে, গ্যাস থাকবে না। ফলে এই জায়গায় আমার মানে চীন বাংলাদেশ একটা বড় কোঅপারেশন হতে পারে, যেটা বাংলাদেশ এবং চায়না, বাংলাদেশের মানুষ, সোসাইটি, ইকোনমি অনেক বেনিফিটেড হতে পারে এবং ব্যবসাও হতে পারে। জয়, বিদ্যুৎ চালিত গাড়ি জনপ্রিয় করার মূল চাবিকাঠি হচ্ছে সুবিধাজনক চার্জ করার ব্যবস্থা। আপনি কি জানেন এখন চীনে চার্জ করার ব্যবস্থা কতটুকু সহজলভ্য? I think now the China, the charger station, the population rate is really high. By 2019, our public car charger station had reached 500,000 pieces, and around 7% of the city of China they have set up the charger station. বেশিরভাগ জায়গা গেলে এটা বিদ্যুৎ চার্জ করা একটা বড় সমস্যা নয়, এভাবে বলা যায়? Yes, it's not a big issue for the charger. For the charger car to find the charger station is not a big issue till now in China. জনাব আব্দুল হক, তো পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয়ের মতো যে অনেকগুলো কারণে মানুষ বিদ্যুৎ চালিত যান ব্যবহার করে, এখন বিশেষ করে যে উন্নত মান দেশগুলোতে যে বিদ্যুৎ চালিত গাড়ি এখন জনপ্রিয় হয়েছে। তো আপনার দৃষ্টিতে এক্ষেত্রে বাংলাদেশের বাজারে চীনের ব্যবসায়িক সফলতা কতটুকু হতে পারে? আমার মনে হয় এই টেকনোলজিক্যাল চেঞ্জ, প্রযুক্তিগত পরিবর্তন অবধারিতভাবেই হবে, যেটা উন্নত বিশ্বে হলে আমাদের এখানে সেটা হবে আমি মনে করি। এবং আমাদের মানুষ পরিবর্তনকে স্বাগত জানায়। আমরা মনে করছি যে ক্রমশ হয়তো ইলেকট্রিক ভেহিকেলই একমাত্র উত্তর, হাইব্রিড ইলেকট্রিক এবং হাইড্রোজেনও হতে পারে পরবর্তীতে, সেটাই হওয়া উচিত। এবং আমাদের এখানে যেমন চীনে মিস্টার আনন্দ যেটা বললেন যে আপনার 7% or 500,000 চার্জ স্টেশন হয়েছে। চীন তো বিশাল প্রকাণ্ড দেশ, একটা মহাদেশ, একটা কন্টিনেন্ট চায়না। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমাদের চীনের একটা প্রভিন্সেরও সমান না, অনেক ক্ষেত্রে আমরা স্মলার দেন এ চাইনিজ প্রভিন্স, বাট পপুলেশন ইজ ভেরি বিগ। আমাদের প্রায় আমাদের পপুলেশন প্রায়, সত্যি কথা বলতে কি, সামথিং লাইক 160 মিলিয়ন। 160 মিলিয়ন অফিসিয়ালি বলা হয়, এটা কিন্তু বাস্তবে আরো বেশি হতে পারে। ছোট দেশে বেশি পপুলেশন, আমাদের ভীষণ পাবলিক ট্রান্সপোর্ট দরকার। পাবলিক ট্রান্সপোর্টের উন্নয়নে চীন বাংলাদেশ একটা বড় ধরনের কোঅপারেশন হতে পারে আমি মনে করি। মিস্টার জয়, ইজ দ্য গ্রুপ গত বছর ধরে যে গাড়ি চার্জিং যন্ত্রপাতি উৎপাদন করছে এবং আপনাদের প্রযুক্তিগত সুবিধা কি কি? We is the group have been developing and produced the charger station since 2013 until now, around 8 years ago. In addition to the charger station, our company also produced the UPS and the solar inverter, such like the power production. So our company have a good foundation in the smart power equipment industry. And our Metro and the IMD team have the national output of the around 54,000 units per year, with the competition of the power station. So our charger station had a full range. If they have the suitable for the all kind of the electric car. জনাব আব্দুল হক, তো আপনি মনে করেন যে বাংলাদেশের সরকার কি কি সুবিধাজনক নীতি চালু করলে বাংলাদেশের গাড়ি শিল্প উন্নয়নের জন্য বেশি উপকার হবে? আমার মনে হয় যে পাবলিক ট্রান্সপোর্টে আমাদের এখানে যেহেতু হিউজ পপুলেশন, আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্টে অনেক বেশি ইনভেস্ট করা উচিত এবং সেটা বাসগুলোকে ইলেকট্রিক করা উচিত, তাহলে অনেক লাভ হবে। আমাদের যে পুরনো বাসগুলো আছে এগুলো বাদ গেলে পর আমরা যদি লোকালি তৈরি করি, তাহলে লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে, এমপ্লয়মেন্ট হবে, টেকনোলজি ট্রান্সফার হবে, ইভেন R&Dও হতে পারে। R&Dটা হয়তো চায়না থেকে আমরা নিলাম, এইভাবে কিন্তু কোলাবোরেশনটা ফিউচারিস্টিক একটা কোলাবোরেশন হতে পারে, যেটা বর্তমানে আমরা যেমন অন্য দেশ থেকে খালি তৈরি করা জিনিস আনছি। তো তৈরি করা জিনিস হলে
সিকিউরিটি ফিকি দিচ্ছে, কিন্তু আমরা যেমন আনছি আমরা সরকারকে বিরাট ট্যাক্স দিচ্ছি। এটা একটা লাভ যে আমার ইন্ডাস্ট্রি ক্যাপাসিটি নাই, ইন্ডাস্ট্রি ফিজিবল না, পসিবল বাট নট ফিজিবল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট, যেমন নিউজিল্যান্ড বলছে যে আমরা গাড়ি তৈরি করব না, কারণ আমাদের এখানে বাজারটা ছোট, 1 লক্ষ 1.5 লক্ষ গাড়ি আমরা টোটালটা ইম্পোর্ট করব। তো বাংলাদেশের মতো দেশকে কোলাবোরেট করতে হবে, যেমন চীনের সাথে কোলাবোরেশন করে আমরা বলবো যে তোমার ইন্ডাস্ট্রি আমার এখানে আমাদের ইকোনমিক জোনে করো, আমাদের লেবার চিপ, ইউ গিভ টেকনোলজি, উই গিভ লেবারার্স অ্যান্ড উই জয়েন্ট টু ইনভেস্ট, আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্ট করবে, তাহলে একটা উইন উইন হতে পারে এবং আমরা যেন সবাই লাভবান হতে পারি। কেবলমাত্র অন্যদেরকে লাভ দিলাম, বাজার হলাম, বাজারটাকে প্রুডেন্টলি ব্যবহার করা, লাভজনক ব্যবহার করার বুদ্ধিও থাকতে হবে। আমরা যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি আমরা মনে করি আমাদেরকে অনেক স্মার্টলি, প্রুডেন্টলি, জনস্বার্থে, ফিউচার চিন্তা করে, প্রযুক্তিগত পরিবর্তন যেটা হচ্ছে পৃথিবীতে সেটাকে বুঝে আমলে নিয়ে আমাদের পলিসি প্রণয়ন করতে হবে। আমার শেষ প্রশ্ন মিস্টার জয়কে জিজ্ঞেস করব যে চীন সরকার বিদ্যুৎ চালিত গাড়ি উন্নয়নের জন্য যে ধারাবাহিক সুবিধা নীতি জারি করেছে, তো এর মধ্যে কোন শ্রেণীর ভোক্তাদের আগ্রহ রয়েছে এবং কোন ধরনের বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদন কোম্পানির জন্য যে সহায়ক বেশি? Okay. In the recent years, China government have introduced to giving the subsidy to the new renewable new energy car, and exempting the purchase tax and some other cars and the vehicle tax and the license fee and additional for the China government, some city government also give their buyer, their people to subsidies. So this I think this policy is the things to push the electric car, and these things is the most of the attractive to the buyer, to the people. And for the manufacture of the electric car, not the electric car and electric charger station, I think they have the 3 parts. The one thing is the electric, the main power subsidy. Actually, different city have a different subsidy. The second one I think is for the subsidy for the charger price. I mean the charger guns, the charger station installation company. And the third I think is also the subsidy for the charger price operation. You know that now the network in China, they have the many operation company like the Didi, like the Baidu, like this. The other company, they is also the good policy and the subsidy to push the development of the charger cars, the charger guns company. I think is the most aggressive policy to the buyer, to the people, both of the people, both of the and the manufacturer of the electric car, electric station charger. আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ এবং আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। আজ আমরা বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে আলোচনা করছিলাম। আশা করি চ্যানেল ফোকাস অনুষ্ঠানে আমরা নানা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনারা আমাদের আলোচনার মধ্য থেকে কিছু উপকার পাবেন। তো আলোচনা অনুষ্ঠান চ্যানেল ফোকাস এ পর্যন্তই। আমি আনন্দী বিদায় নিচ্ছি। এই অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়